শিক্ষার্থীদের উপরে আঘাত করে তাদেরকে হত্যা করে এই আন্দোলন দমানো যাবে না। কারণ শিক্ষার্থীদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন ইতিহাস বলে কখনোই গুলি চালিয়ে হত্যাযোগ্য করে থামানো যায় না। এটি আরো দিনকে দিন বিস্তৃতি লাভ করে। যে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। জনাব শিপন হালদার, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আমরা শিরোনামগুলো পড়ে এসে তারপরে আপনার সাথে আলোচনায় যাব। আমরা শিরোনামগুলো পড়ছি। শুরুতে আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলো আজকে শিরোনাম করেছে গণ মিছিল সংঘর্ষ নিহত 2, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলন প্রত্যাহারের সেই ঘোষণা স্বেচ্ছায় ছিল না, 6 সমন্বয়কের বিবৃতি। 69 এইচএসসি পরীক্ষার্থীর জামিন, তবে মামলা রয়েছে। ইত্তেফাকের শিরোনাম দেখব, গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের সতর্ক অবস্থান, প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বৈঠক। গণ মিছিলে হামলা, সংঘর্ষ, গুলি, পুলিশ সহ 2 জন নিহত। গণমিছিলে হামলা, সংঘর্ষ, পুলিশ সহ নিহত 2। গুলি করতে পুলিশকে উস্কে দেন এক শিক্ষক। কাল থেকে অসহযোগ আন্দোলন। শিরোনাম ছিল সমকালের। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, শিরোনাম করেছে বিক্ষোভ, সংঘর্ষ, পুলিশ সহ নিহত 2। সর্বোচ্চ সতর্কতায় সারা দেশ, বিজিবি টহল জোরদার। গণভবনে জরুরি বৈঠক, ছাত্রদের সঙ্গে সমন্বয়কের দায়িত্বে 3 নেতা। যুগান্তরের শিরোনাম, গণমিছিলে সংঘর্ষে নিহত 2, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কর্মসূচিতে জনতার ঢল। প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার মানবাধিকার লঙ্ঘন, আন্দোলন দমন নিয়ে বিশেষজ্ঞ মত। শহীদ মিনারে হাজারো মানুষের বিক্ষোভ। দেশ রূপান্তর শিরোনাম করেছে দ্রোহের মিছিল, মৃত্যুর বিষাদ। মানবাধিকার নিয়ে চাপ সামলালের চ্যালেঞ্জ, নিষিদ্ধ হওয়ায় কি থামবে শিবিরের নৃশংসতা। বণিক বার্তা তাদের শিরোনাম আবারও মৃত্যু 2, দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ। কেপিআই স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাপনায় ত্রুটি ছিল। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে 2 killed in fresh violence, protesters take to the streets across country, thousands join march for justice, call for government resignation। দর্শক, এই ছিল আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম ধরে আলোচনায় যাব। আমাদের সাথে রয়েছেন শিপন হালদার। দাদা, আপনার সাথে আলোচনায় আসি। আমরা পত্রিকার শিরোনামগুলো দেখলাম, সবগুলো পত্রিকায় প্রায় কাছাকাছি শিরোনাম করেছে। আপনি জানেন দেশের যে কোটা নিয়ে যে আন্দোলন সেটি যে পর্যায়ে গড়িয়েছে, তাতে বেশ কিছুদিন ভালো থাকার পরে গতকালকে আবারও বলা যায় যে ভালো ধরনের একটি সংঘর্ষ ঢাকা সহ আরও কয়েকটা জেলায় হয়েছে। সেই সংঘর্ষে পুলিশ সহ নিহত হয়েছে 2 জন, সেই খবর আমরা পেয়েছি। এই শিরোনামটা ধরেই আপনার কাছে আসতে চাই। এই যে আন্দোলন, এটির শেষ কোথায় বা কোন দিকে যাচ্ছে? এটি সময়ের বাস্তবতা সব থেকে $1 মিলিয়ন প্রশ্ন। এর শেষ কোথায়, শেষটা আসলে কোথায় এটা এখনই বলা মুশকিল। কারণ যখন শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়, তখন যে কোঠার সংস্কারের যে দাবিটি ছিল সেটি যখন পুরোপুরিভাবে বাস্তবায়ন করলো মহামান্য হাইকোর্ট, তখন দেখলাম যে এটার আন্দোলনের যৌক্তিকতা আছে বা নেই এটা নিয়ে এক ধরনের বিতর্ক চলছে। কিন্তু আন্দোলন নতুন মোড় নিয়েছে। আপনি বলছিলেন যে শিক্ষার্থীদের আন্দোলন কোঠার আন্দোলনের মধ্যে এখন আর নেই। আমরা দেখতে পেলাম যখন কারফিউ জারি করা হলো এবং তার পরবর্তীতে যে সহিংসতা হলো, সেই সহিংসতা হত্যাকাণ্ডের ঘটনাকে তারা বলছে এক ধরনের গণহত্যা হয়েছে এবং এক ধরনের গণগ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে। এবং এই গণহত্যা এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে এখন উত্তাল সারা দেশ বলতে হবে। এই যে বাস্তবতাটা কেন হলো, আপনি যেটি বলছিলেন যে সংঘর্ষ হচ্ছে, প্রাণহানি ঘটছে এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এই যে প্রশাসনের কঠোরতা এবং আন্দোলনকে নতুন নতুন মাত্রা দেয়া হচ্ছে এক ধরনের, এবং এখন এই যে আন্দোলনটাকে আপনার শিক্ষার্থীদের থেকে এখন দ্রোহ যাত্রা বলা হচ্ছে, এখন ছাত্র জনতার আন্দোলন বলা হচ্ছে, সরকার পতনের আন্দোলন বলা হচ্ছে। একদিকে সেই দিকে যাচ্ছে। আপনি বলছিলেন যে সে কোটার মধ্যে আর নেই, এটি এখন বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে যদি আমরা বলি, দেখুন এখন 9 দফা দাবি দিয়েছে এবং বিতর্কটা কোনোভাবে শেষ হচ্ছে না, নতুন নতুন মোড় নিচ্ছে। যখন সমন্বয়কদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হলো, তখন থেকেই আন্দোলনের মধ্যে এক ধরনের
এক ধরনের ইনস্টিংক্ট তৈরি হলো যে আন্দোলনকে নতুন মাত্রা দেওয়ার। দেখুন ডিবি এই মাত্রাটা কারা দিচ্ছে বলে মনে করছেন? এটি একটি খুবই জটিল প্রশ্নই আমি বলবো, কারণ কাউকেই এই মুহূর্তে বলাটা খুব মুশকিল। ঘটনার পরবর্তীতে গিয়ে যখন আমরা যখন বিশ্লেষণ করব তখনই আসলে বোঝা যাবে যে এই ঘটনার পেছনে কাদের ইন্ধন রয়েছে। আপনি জানেন সরকার পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে আন্দোলনে বিএনপি জামায়াতের ইস্যু রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অরাজকতা চালাচ্ছে, জঙ্গি ভর করেছে, অর্থাৎ জঙ্গি ভর করেছে এবং শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখুন আমি ব্যক্তিগতভাবেও মনে করি কোমলমতি শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন নিয়ে মাঠে নেমেছিল তাদের সেই দাবি শতভাগ আদায় হয়েছে বলবো। তার পরবর্তীতে এখন যে আন্দোলন নতুন মাত্রা নিয়েছে সেই মাত্রাটা নিয়ে যথেষ্ট শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখবেন যে গতকালকে শিক্ষার্থীদের কয়েকজনকে অন্তত ৭০ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে তাদের এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য। আপনি দেখবেন যে মামলা মাথায় নিয়ে পরীক্ষায় বসতে হবে, হ্যাঁ পরীক্ষা দিতে হবে। এই যে বাস্তবতা, এই বাস্তবতাটা কেন হলো? কারণ এই শিক্ষার্থীদের এই যে টেনশন, এই যে উদ্বেগ, এটির সঙ্গে সঙ্গে অভিভাবকদের উদ্বেগ যুক্ত হয়েছে। আপনি দেখবেন যে গতকালকে যে আন্দোলনটি হয়েছে, যে প্রার্থনা এবং গণমিছিল হয়েছে, সেখানে শিক্ষার্থীরা শুধু ছিল না, শিক্ষক ছিল, শিল্পী ছিল, চিকিৎসক ছিল, নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু যুক্ত হয়েছে। এখন এই যে বলছিলাম যে আন্দোলনের নতুন মাত্রা, আমি আপনাকে যদি এই জায়গায় বলছি, এই যে নানান রকমের মানুষ, চিকিৎসক, সাধারণ জনগণ, বয়স্করা এবং খেটে খাওয়া মানুষ অনেকেই এইটার সাথে যুক্ত হচ্ছে। এই যে যুক্ত হচ্ছেন তারা কি কোন পথে যেতে চাচ্ছেন? তারা কি কোটা আন্দোলনে ছাত্ররা যারা আন্দোলন করছে, প্রথমে তো বলা হয়েছে যে এটা কোটা আন্দোলনের মধ্যে তাদের মধ্যে কি ধরনের চিন্তা ভাবনা? এখন যে বিষয়টি হয়েছে সেটি আমি ব্যক্তিগতভাবে বলবো, যখন শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, সেই ক্ষোভটি ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে। অভিভাবকদের মধ্যেও এক ধরনের তাড়ন অনুভব করেছে যে না আমাদেরও মাঠে নামতে হবে। আপনি দেখবেন যে চিকিৎসকরা যখন হতাহতদের চিকিৎসা করতে গিয়েছে, তাদের যে ভেতরের যে কষ্ট, যে ক্ষোভ, তার থেকেই তারা বেরিয়ে এসেছে এবং বেরিয়ে এসে তারা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এই যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরোচ্ছে, কেন বেরোচ্ছে? আমার মনে হয় এখনই সরকারের দরকার বিভিন্ন শ্রেণী পেশার যারা প্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে বসা, শিক্ষার্থীদের সঙ্গে বসা এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে অপচেষ্টা, সে অপচেষ্টা এখনই রোধ করতে হবে এবং সেটি অবশ্যই আলোচনার মাধ্যমে, শক্তি প্রয়োগ করে নয়। কারণ আমরা দেখেছি রাজপথে যে শক্তি প্রয়োগ করা হয়েছে, যে প্রাণহানির ঘটনা ঘটেছে, সেটি হিতে বিপরীত হয়েছে। আমি বলবো শিক্ষার্থীদের উপরে আঘাত করে, তাদেরকে হত্যা করে এই আন্দোলন দমানো যাবে না। কারণ শিক্ষার্থীদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, ইতিহাস বলে কখনোই গুলি চালিয়ে হত্যাযোগ্য করে থামানো যায় না, এটি আরো দিনকে দিন বিস্তৃতি লাভ করে। সুতরাং এই যে আবেগ, তাদের যে দাবি, সেই দাবিগুলোকে নিয়ে টেবিলে বসতে হবে, আলোচনার টেবিলে, এবং সেই আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে একটি সমাধান খুঁজে বের করতে হবে এবং সেটি যত দ্রুত সম্ভব। কারণ সময় যতই যাবে আন্দোলন ভিন্ন মাত্রা পাবে। আপনি দেখবেন প্রথম আলো শিরোনামে যে আজকেও কিন্তু বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা এবং আগামীকালকে থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ। এবং এই যে সর্বাত্মক অসহযোগ, সেটি নিয়ে এটিও কিন্তু এক ধরনের শাটডাউন কর্মসূচির মতো। সেই জায়গাতে সরকারি কর্মকর্তা, কর্মচারীরা, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সাধারণ মানুষের জনজীবন আবারও কিন্তু অচল হওয়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে। সুতরাং এই অচল অবস্থা আমরা দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের যে কর্মমুখিতা, যে শ্রমজীবী মানুষের যে অধিকার, তাদের যে নিত্য নৈমিত্তিক বা দৈনন্দিন যে কর্ম প্রচেষ্টা, অর্থনৈতিক যে গতি, এই যে ইন্টারনেটের মন্থর গতিও আমরা দেখতে চাই না। সুতরাং একটু সুস্থ স্বাভাবিক বাংলাদেশ দেখতে চাই। সেখানে আন্দোলন হবে যৌক্তিক দাবিতে, সেই দাবি নিয়ে আলোচনা হবে, কিন্তু এই আন্দোলনের নামে এবং সহিংসতা আমরা মানুষের জনজীবনকে স্থবির করে দেওয়া, সাধারণ জীবনে বিঘ্ন, বিশৃঙ্খলা। গতকালকেও আপনার কথা ধরে বলছি, গতকালকে যারা আন্দোলনে ছিলেন, যারা ছাত্রদের পক্ষ হয়ে বা এটির পক্ষ হয়ে কথা বলার জন্য মাঠে নেমেছে, সেখানে আপনার মিডিয়া পার্সন ছিল, তারা বলেছেন যে আমরা শান্তি চাই। শান্তির তো বিকল্প নাই। দেখুন সারা বিশ্বেই যেখানে ইসরায়েল যেভাবে গাজাতে হামলা চালাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন, সেখানেও কিন্তু জনসমর্থন নেই। আপনি দেখবেন সেখানে মানবাধিকার লঙ্ঘন ঘটছে। বাংলাদেশের প্রেক্ষাপটেও কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করছে। এটি কিন্তু বাংলাদেশের জন্য সুখকর নয়। বাংলাদেশকে নিয়ে যে বার্তা বহির্বিশ্বে যাচ্ছে,
আন্তর্জাতিক মিশনগুলোতে যাচ্ছে, আন্তর্জাতিক সংস্থাগুলোতে যাচ্ছে, সেটি কিন্তু বাংলাদেশের জন্য সুখকর, কল্যাণকর নয় এবং এটা যথেষ্ট বিব্রতকর, ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সুতরাং আমাদের দেখতে হবে যে এই অবাধ তথ্য প্রবাহের যুগে কোনো কিছুই লুকিয়ে রাখা সম্ভব নয়, ধামা চাপা দিয়ে রাখা সম্ভব নয়, সত্য প্রকাশিত হবেই। সুতরাং এই সত্যকে কোনোভাবেই ধামাচাপা না দিয়ে সেই সত্যকে মেনে নিয়ে একটি আলোচনার মাধ্যমে সুষ্ঠু শান্তিপূর্ণ সমাধান আমরা সবাই প্রত্যাশা করি। আমরা কখনোই, আবারও বলি, প্রাণহানি চাই না, সংঘর্ষ চাই না, অস্থিরতা চাই না, জ্বালাও পোড়াও চাই না। আমরা চাই না সরকারি প্রতিষ্ঠানে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ভাঙচুর হোক, ধ্বংসযজ্ঞ চালানো হোক, যেখানে আমাদের অহংকার মেট্রো রেল সেখানে ভাঙচুর করা হোক, সেতু ভবনে ভাঙচুর করা হোক, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভাঙচুর করা হোক, টোল প্লাজা ভাঙচুর করা হোক, এবং প্রাণহানি তো কোনোভাবেই কাম্য নয়। এবং গুলি চালানোর মাধ্যমে যে ঘটনাটি ঘটেছে, যেখানে তদন্ত কমিশন গঠন করা হয়েছে আবু সাইদকে নিয়ে 5ই আগস্ট, সেটার একটার পর একটা হত্যাকাণ্ডের বিচার করা হবে সে আশ্বাস প্রধানমন্ত্রী দিয়েছেন। কিন্তু এই ধরনের ঘটনা কেন গতকালকে বলেছেন গণভবনে জরুরি বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সাধারণ ছাত্রদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন। অবশ্যই প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক বলে আমি বিশ্বাস করি, কারণ প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন তরুণ প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং তাদের বিনির্মাণে, তাদেরকে সুন্দর সুস্থভাবে একটা পরিবেশ দিতে হবে গড়ে তোলার, তারাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। সুতরাং তাদেরকে, তাদের সুস্থ মানসিকভাবে যে বিকাশ, সেই বিকাশের ক্ষেত্রে সবাইকে কিন্তু আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে, কারণ তাদেরকে সহিংসতার মুখে ঠেলে দেয়া কোনোভাবেই কাম্য নয়, যথেষ্ট বাস্তববাদী নয়। তারা এখন শিক্ষানবিশ, তারা শিখছে, জীবনের বাস্তবতা বুঝতে শিখছে। সুতরাং পরিবার থেকে আমাদের দায়িত্ব শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালনা করা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন সেটি, যে আলোচনার টেবিলে বসে আলোচনা করে সেটি সমাধান হবে, আমরা সেটি প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে স্টুডিওতে উপস্থিত থাকার জন্য।